দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কাব্য সঞ্চয়ন। অনেকগুলি কবিতা রয়েছে এখানে। এই কবিতাগুলির কয়েকটি কবিতার বিষয়বস্তু এবং প্রত্যেকটি কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। কাব্য সঞ্চয়নের কবিতাগুলির বিষয়বস্তু রচনা করার আগে আমাদের উচিত সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছুটা জেনে নেওয়া। কারণ কবি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কবিতার বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব হবে না। মানে কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে লেখা, তার জন্য প্রথমে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে একটু জেনে নিতে হবে। সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বাঙালি কবি। তিনি মূলত ছন্দের জাদুকর নামেই বাংলায় পরিচিত। সত্যেন্দ্রনাথ দত্ত মধ্যযুগীয় পুরাণ সহ ভারতীয় এবং অন্যান্য নানা তত্ত্ব নিয়ে বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের অনেক শাখায় তিনি বিশেষজ্ঞ ছিলেন। তার জন্ম হয়েছিল 11 ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দে। সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন রজনীনাথ দত্তের পুত্র, যিনি ছিলেন একজন ব্যবসায়ী। পরিবারটি পূর্ব বর্ধমান জেলার চুপির বাসিন্দা। তিনি ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। তার পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন এক মহান চিন্তাবিদ। এই অক্ষয় কুমার দত্ত ছিলেন ব্রাহ্ম সমাজ সঞ্চারক, মানে সমাজ সংস্কারক এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে তিনি উত্তীর্ণ হওয়ার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। 1903 সালে তিনি কলিকাতার এক খ্যাতনামা পরিবারের মেয়ে কনকলতা দেবীকে বিয়ে করেছিলেন। কনকলতা দেবী ছিলেন একজন ধনী হিন্দু কুলীন পরিবারের মেয়ে। 1922 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয় এবং তারপর কনকলতা দেবী একাকী জীবনযাপন করেছিলেন এবং দীর্ঘদিন বেঁচে থাকার পর 1967 সালে তিনি মারা গিয়েছিলেন। মানে কনকলতা দেবী মারা গিয়েছিলেন। রবীন্দ্রনাথ একটি কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তকে অমর করে রেখেছিলেন। মানে রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে। কাজী নজরুল ইসলামও সত্যেন্দ্রনাথের মৃত্যুকে নিয়ে সত্যেন্দ্রনাথ নামে একটি কবিতা লিখেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা পত্রিকায় মূলত কবিতা রচনা করেই খ্যাতনামা হয়েছিলেন। তিনি দত্ত নবকুমার, অশীতিপর শর্মা, কবিরত্ন, ত্রিবিক্রম বর্মন এবং কালমগীর সহ ইত্যাদি নানান ছদ্মনামে বাংলা কবিতা লিখে গিয়েছেন। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে সন্ধিক্ষণ, কুহুকেকা, বীণা ও বাণী ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও কাব্য সঞ্চয়ন, ভোরাই, তীর্থরেণু, তীর্থভ্রমণ ইত্যাদিও উল্লেখযোগ্য। অন্যান্য লেখার মধ্যে চিনার ধূপ, রাঙামাল্লি এবং জন্মদুঃখী এগুলিও উল্লেখযোগ্য। এবার আমরা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা চম্পা কবিতা, সেই চম্পা কবিতার বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চম্পা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ফুলের ফসল এই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা। আমরা সাধারণত বসন্তকালে ফুলের আগমন দেখে থাকি। মানে বসন্তকাল ফুলের ডালি নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। কিন্তু চম্পা ফুল বসন্তের গোড়ায়, মানে বসন্ত যখন শেষ ভাব, ঠিক সেই সময়টাতে যখন গ্রীষ্মের তাপদাহ শুরু হয়, মানে গ্রীষ্ম যখন চলে আসে আমাদের বাংলায় বা ভারতে, তখন চম্পা ফুল ফোটে। মানে বসন্তের একদম অন্তিম লগ্নে চম্পা ফুলের আগমন দেখা যায়। কবি সত্যেন্দ্রনাথ দত্ত
চম্পা ফুলের মাধ্যমে আমাদের সমাজের যে সামগ্রিক আলোচনা করেছেন, মানে তিনি দেখাতে চেয়েছেন যে চম্পা ফুল যেভাবে গ্রীষ্মের তাবদাহকে উপেক্ষা করে সুন্দরভাবে বিকশিত হয়, তেমনি আমরাও সমাজের মানুষরা যদি বিভিন্ন রকম প্রতিকূলতা যে রয়েছে সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে যদি আমাদের কাজ ঠিকভাবে করে যাই, তাহলে আমরা নির্দ্বিধায় সঠিকভাবে বাঁচতে পারবো। কবিতার শুরুতেই দেখা যায় সে অর্থাৎ চম্পা বলেছে তাকে ফুটতে হয় বসন্তের অন্তিম নিঃশ্বাসে। আসলে গ্রীষ্ম যখন আসে তার প্রচণ্ড তাপদাহে সবাইকে কাহিল করে দেয়, আমাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে ওঠে। সেই সময় চম্পার আগমন লক্ষ্য করা যায়। গ্রীষ্মের তাপদাহে যখন জল স্থল ভূমণ্ডল ফেটে চৌচির হয়ে যায় এবং পুকুর খাল বিল নালা সমস্ত শুকিয়ে যায়, সেই সময় সাহসা অপ্সরার মতো, মানে সাহসী অপ্সরাদের মতো চম্পাকে আমাদের এই ধরনীতে আগমন করতে হয়। আমরা সবাই কম বেশি জানি স্বর্গের যারা নর্তকী থাকে তাদের অপ্সরা বলা হয় এবং এই অপ্সরারা দেখতে ভীষণ সুন্দর হয়। চম্পা ফুলও যেহেতু দেখতে ভীষণ সুন্দর, তাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই চম্পা ফুলকে অপ্সরাদের সাথে তুলনা করেছেন। চম্পা ফুলকে সত্যেন্দ্রনাথ দত্ত অপ্সরাদের সাথে তুলনা করেছেন কেন তা নিয়ে একটু বলে দেই। দেখো, আগেকার দিনে মুনি ঋষিরা বিভিন্ন জায়গায় যে বন জঙ্গল থাকতো সেই বন জঙ্গলে ধ্যানে বসতো। তাদের বীরত্ব, পৌরুষত্ব এবং অমরত্ব লাভের জন্য অনেক সময় তারা ইন্দ্রদেবের ইন্দ্রত্বও চেয়ে নিত ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা বা শিব, বিশেষত ব্রহ্মার কাছেই তারা ধ্যানে বসত, মানে ব্রহ্মার উদ্দেশ্যেই। তো এই কারণে ইন্দ্রদেব, মানে ইন্দ্রের যদি ইন্দ্রত্ব চলে যায় তো সেক্ষেত্রে তো প্রবলেম হবে, মানে অসুবিধায় পড়বে সে। এই কারণে ইন্দ্রদেবের কাছে অপ্সরা যারা নৃত্য করত, ইন্দ্রদেব তখন তাদের অর্থাৎ অপ্সরাদের সেই মুনি ঋষিদের কাছে পাঠাতো তাদের ধ্যান ভঙ্গ করার জন্য। আমরা বিভিন্ন টিভি সিরিয়াল, মহালয়া ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এইবার সমস্যাটা হচ্ছে অপ্সরাদের। ইন্দ্রদেবের কথা যদি সে না শোনে তাহলে তাকে ইন্দ্রদেব অভিশাপ দিয়ে নরকে পাঠিয়ে দেবে। এবার যদি সে চলেও আসে, মানে সে মুনি ঋষির কাছে, মুনি ঋষির ধরে নিলাম ধ্যান ভঙ্গ করে দিল, তারপরেও মুনি ঋষি তাকে অভিশাপ দিচ্ছে এবং তাকে বিভিন্ন ধরনের নরক হোক বা বিভিন্ন ধরনের অভিশাপ, আর কি অভিশাপ তো কখনো ভালো হয় না, তো বিভিন্ন অভিশাপ দিয়ে মুনি ঋষিও তাকে জর্জরিত করে দিচ্ছে। এবার অপ্সরা যাবে কোথায়? না আসলে প্রবলেম, আসলে প্রবলেম। তো এই ধরনের দোলাচলের মধ্যে থেকেও তাকে বাধ্য হয়ে যেতেই হয় মুনি ঋষিদের কাছে। তো এরূপ চম্পাও আসলে পরে পৃথিবীর দাবদাহে তাকে পুড়ে যেতে হবে, আবার না আসলেও সমস্যা, তার পৃথিবীর মুখ দেখা হবে না। কাজেই বাধ্য হয়ে তাকে গ্রীষ্মের দাবদাহের মধ্যেই আসতে হয়। আবার অন্যভাবেও এর ব্যাখ্যা করা যেতে পারে। আমি প্রথমেই বলেছিলাম বা একটু আগে বলেছিলাম অপ্সরারা দেখতে খুবই সুন্দর হয়। যেহেতু চম্পা ফুল দেখতে ভীষণ সুন্দর, তাই এখানে কবি সত্যেন্দ্রনাথ দত্ত হয়তো চম্পাকে অপ্সরাদের সাথে তুলনা করেছেন। তীব্র দাহনে এবং তীব্র রৌদ্রের ফলে চারিদিকের গাছপালা যখন জর্জরিত, সেই সময় চম্পার আগমন দেখে সমস্ত গাছপালা সহ অন্যান্য যে ধরনের চিরসবুজ বা বলতে পারো যারা অন্যান্য বৃক্ষগুলো ছিল তারা মর্মরিত হয়ে ওঠে। আমাদের
একবারের জন্য হলেও চম্পার আগমনে কোকিলের সুর শুনতে হয়েছে। মানে কোকিলের সুর তো এখন শোনাই যায় না। যাই হোক, বসন্তের আগমন, বসন্তের শেষের দিকে চম্পা ফুলের আগমনে একবার হলেও আমরা কোকিলের সুর শুনেছি, শুধুমাত্র এই চম্পার জন্য। চম্পা এই ধরণীতে আগমনের পর, জন্মের পরই সে তার চোখ খুলে দেখতে পায় তীব্র দাহদাহে গোটা পৃথিবী বা গোটা বাংলা জর্জরিত। মানে চারিদিক শুকিয়ে জলস্থল একদম ফেটে চৌচির হয়ে গিয়েছে। যেহেতু চম্পার নিজের উপর বিশ্বাস রয়েছে, তাই সে এত প্রতিকূলতার মধ্যেও ফুটতে রাজি হয়ে যায়। সে নিজের প্রতি প্রবল বিশ্বাসে মনে করে যে যতই দাবদাহ থাকুক না কেন, সে ঝরে পড়বে না, মরবে না এবং ঝিমিয়েও পড়বে না। চম্পা বলেছে, উগ্র মদের সমান তেজে বিশ্ব যখন ঝিমিয়ে পড়েছে, তখন সে জ্যোতি বিকিরণ করছে। মানে তার যে ফুলের জ্যোতি, সেই জ্যোতি বিকিরণে ব্যস্ত থেকেছে। চারিদিকে যখন এই রৌদ্রর তেজে সবাই ঝিমিয়ে পড়েছে, বিধাতার আশীর্বাদে চম্পা সেই রৌদ্রকেই পিপাসা নিবারণের জন্য পান করেছে। ভোরবেলা হালকা যখন শীতল একটি আবহাওয়া থাকে, সেই সময় চম্পা ফুটে ওঠে এবং ধীরে ধীরে সূর্যের তাপে সে আরো বেশি উজ্জ্বল হয়ে ফুটে উঠতে দেখা যায়। মানে দেখবে, তোমরা সাধারণত চম্পা ফুল দেখেছো, কাঠগোলাপ নামে যে ফুলটি থাকে, মানে কলকি ফুলের মতো হয়, আমি স্ক্রিনে দিয়ে দিব। সেই ফুলটি যখন দুপুরবেলা ফুটে, তার আলো আরো প্রচণ্ড পরিমাণে বিচ্ছুরিত হয় এবং মাঝে মাঝে সে মুহ্যমান হওয়ার মতো হয়ে হয়তো যায়, কিন্তু আবার খানিকটা পরে সে জীবন্ত হয়ে ওঠে। সূর্যের তেজে যেমন অন্যান্য ফুলরা মূর্ছা যায়, চম্পা বলেছে সূর্যের তেজ তার লাবণ্যকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। তাই চম্পা দিনদেবকে অর্থাৎ সূর্যদেবকে নমস্কার করেছে। কারণ চম্পা যেহেতু গ্রীষ্মের ফুল, সূর্যের সেই তেজেই তার লাবণ্য ফুটে ওঠে। সূর্যলোক থেকে রসদ সংগ্রহ করেই চম্পার রূপ সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠতে দেখা যায়। সূর্যের মহিমাতেই সে মহিমান্বিত, তাই সে সূর্যকে নমস্কার করেছে এবং সহজেই সূর্যকে নিজের গৌরব বলে সে স্বীকার করে নিয়েছে। চম্পা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? অপশানগুলি হলো বেনু ও বীণা, কুহু ও কেকা, ফুলের ফসল। সঠিক উত্তর ফুলের ফসল। বিষণ্ণ বিশ্ব কোন ঋতুর প্রধানত? অপশানগুলি হলো গ্রীষ্মের, শীতের, বর্ষার। সঠিক উত্তর গ্রীষ্মের। চম্পাকে কখন ফুটতে হয়েছে? অপশানগুলি হলো শীতের রাতে, বর্ষার দিনে, শরতের প্রাতে। সঠিক উত্তর বর্ষার দিনে। চম্পাকে কোন নারীর সাথে বা কার সাথে তুলনা করা হয়েছে? অপশানগুলি হলো রূপসীর সাথে, মায়াবিনীর সাথে, অপ্সরার সাথে। সঠিক উত্তর অপ্সরার সাথে। বিধাতার আশীর্বাদে চম্পা কার তেজ পান করতে পারবে? অপশানগুলি হলো মহাদেবের রুদ্র তেজ, সূর্যের তেজ, চন্দ্রের কোমল তেজ। সঠিক উত্তর সূর্যের তেজ। দীনদেবে নমস্কার, আমি চম্পা, সূর্যের সৌরভ দীনদেব কথার অর্থ কী? অপশানগুলি হলো চন্দ্র, সূর্য, পৃথিবী। সঠিক উত্তর সূর্য। বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ড্যাশ।
শূন্যস্থানে বসবে। অপশানগুলি হলো কুহুস্বর, কাজের শব্দ, মর্মর ধ্বনি। সঠিক উত্তর কুহুস্বর। চম্পা কার উপর বিশ্বাস করে বাইরে বেরিয়েছে? অপশানগুলি হলো গাছের উপর, চম্পা তার নিজের প্রতি বিশ্বাসে, বৃত্তের প্রতি বিশ্বাস। সঠিক উত্তর বৃত্তের প্রতি বিশ্বাস। গ্রীষ্মের রৌদ্রকে তুলনা করা হয়েছে। অপশানগুলি হলো উগ্র মদের সাথে, জ্বলন্ত আগুনের সাথে, প্রবল ঝড়ের সাথে। সঠিক উত্তর উগ্র মদের সাথে। এবার আমরা সাগর তর্পণ কবিতার বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পৌরষ এবং তেজে তিনি সিংহ শিশুরূপে সবার কাছে পরিচিত। আবার তিনি দয়ার সাগর নামেও সবার কাছে পরিচিত ছিলেন। বিদ্যাসাগর ছিলেন প্রচণ্ড তেজস্বী। সাগরের মধ্যেও যে অগ্নি থাকতে পারে, বিদ্যাসাগরের তেজ না দেখলে বা তার দৃঢ়তা না দেখলে এ কথা আমরা বিশ্বাস করতে পারতাম না। বিদ্যাসাগর নিঃস্ব হয়ে এ জগতে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি ভীষণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন নিঃস্ব। কিন্তু এত বাধা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারো কাছে মাথা নত করেননি। তিনি মায়ের আশীর্বাদ নিয়েই অনাথ এবং অনাথীদের এবং বিধবাদের তিনি সেবামূলক বিভিন্ন কাজ করে গিয়েছেন। অসহায় মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যা, বস্ত্র এবং আরও বিভিন্ন দিক থেকে তিনি সাহায্য করেছেন। একটা কথা মনে রাখতে হবে, ভাগ্যের লিখন বলে কিছু হয় না। মানুষকে তার সৎ কর্মের দ্বারা সমস্ত কিছু উপার্জন করে নিতে হয়। ঈশ্বরচন্দ্র সে কথা আমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছেন। আসলে ঈশ্বরচন্দ্র ছিল প্রচণ্ড মাতৃভক্ত। মা ছিল তার কাছে পরম আরাধ্যা দেবী। মায়ের আদেশেই তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নেমেছিলেন। তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন এবং সমাজে স্ত্রীদের জন্য অনেক সেবামূলক কাজকর্ম তিনি করেছিলেন। তিনি সমাজের ভালো কাজের জন্য একাই লড়াই করে গেছেন। এর জন্য প্রচুর বাধাও এসেছে তার কাছে, কিন্তু তিনি সেই বাধাতে পিছপা হননি, কারণ তার কাছে তার মায়ের আশীর্বাদ ছিল। তিনি ছিলেন ভীষণ সাহসী। কোনো চাপের কাছে তিনি মাথা নত করতে রাজি ছিলেন না। একবার তার মা ঈশ্বরচন্দ্রকে একটি চিঠি লিখেছিল তার ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আসার জন্য। মানে ঈশ্বরচন্দ্র তখন ইংরেজদের হয়ে কাজ করতেন, মানে একটি জায়গায় পড়াতেন। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সেই বাবুর কাছে গেল ছুটি চাইতে, তখন সেই বাবুটি তাকে ছুটি দিতে নারাজ, মানে ছুটি সে দিবে না। ঈশ্বরচন্দ্র শেষে তিনি সিদ্ধান্ত নেন কাজ থেকে তিনি ইস্তফা দিবেন, তবুও তিনি বাড়ি আসবেন, যেহেতু তার মা তার ভাইয়ের বিয়ে উপলক্ষে তাকে ডেকেছিল। তার এই চরিত্রের দৃঢ়তা দেখে সেই বাবুটি মুগ্ধ হন এবং তাকে পরবর্তীতে ছুটি দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ বহুদিন হলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, মানে তিনি পরলোক গমন করেছেন। কিন্তু তার মতো এই শৌর্য, বীর্য এবং যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব নিয়ে আজ পর্যন্ত কেউ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেনি। শুধু কবি নন, সমগ্র বাঙালি সমাজ তার কাছে
কৃতজ্ঞ। সে কারণে তার মূর্তি আমাদের প্রাণের মধ্যে সতেজ হয়ে রইবে সারা জীবন। আরেকবার ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত বিদ্যাসাগরের 20 বছর মারা যাওয়ার প্রায় 20 বছর পর এই কবিতাটি রচনা করেছিলেন এবং তিনি বিদ্যাসাগরের শৌর্য, বীর্য এবং চরিত্র নিয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন এবং তিনি বলেছেন, আজ 20 বছর অতিক্রম হয়ে গেলেও তোমার মতো এমন মনীষী এই বাংলায় আর কেউ জন্মগ্রহণ করেনি এবং তোমার অভাব কেউ পূরণ করতে পারেনি। তিনি বলেছেন, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি গদ্যকার বা সমাজ সংস্কারক বিদ্যাসাগর শুধু পড়াশোনার জগতে তার অবদান রেখে যায়নি, তিনি সমাজ সংস্কারক এবং স্ত্রী শিক্ষা বা বিধবা বিবাহ এই ধরনের বিভিন্ন কার্যকলাপও তিনি করে গিয়েছেন। আমাদের স্বীকার করতে বাধা নেই, আজ বাঙালি শিশুদের বর্ণজ্ঞান তার বইয়ের মাধ্যমেই হয়। যে বর্ণ পরিচয় বইটি, সেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। তাই প্রতিটি বাঙালিকে তার শুরুতে তার পড়াশোনার শুরুতে বিদ্যাসাগরের হাত ধরেই তাকে উঠে আসতে হয়। আসলে সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন কবি ও ছান্দসিক। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের জাদুঘর হিসাবে আখ্যা দেওয়া হয়। যাই হোক, সাগর তর্পণ কবিতাটি আমি অল্প করে ব্যাখ্যা করলাম। এবার আমরা সাগর তর্পণ কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তারপর একে একে এই কাব্য সঞ্চয়ন যে কবিতা সংগ্রহ, সেইখানকার তোমাদের যে পাঠ্য আরও বিভিন্ন কবিতা রয়েছে তার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ড্যাশ পুরানো শোক নতুন আজও প্রায়, শূন্যস্থানে কি হবে? অপশনগুলি হলো 5 বছরের, 15 বছরের, 20 বছরের। সঠিক উত্তর 20 বছরের। বিদ্যাসাগরের বন্দনায় কবি বিদ্যাসাগরকে কোথায় রাখতে চান? অপশনগুলি হলো মাথায়, মায়ের চরণে, সোনার পীরে। সঠিক উত্তর সোনার পীরে। রিক্ত হাতে করবে যে জন যোগ্য বিশ্বজিৎ, বিশ্বজিৎ শব্দটির সমাস কি হবে? অপশনগুলি হলো কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, উপপদ তৎপুরুষ। সঠিক উত্তর উপপদ তৎপুরুষ। নামলে একা মাথায় দিয়ে মায়ের আশীর্বাদ, আশীর্বাদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশনগুলি হলো আশি যোগবাদ, আশির যোগবাদ, আশি একটা বিসর্গ হবে, যোগবাদ। সঠিক উত্তর আশির যোগবাদ। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, পরের লাইন কি হবে? অপশনগুলি হলো কোথাও তবু নোয়া উনিশির জীবনে একবার, দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। সঠিক উত্তর কোথাও তবু নোয়া উনিশির জীবনে একবার। সিংহ শিশুর জন্মস্থান কোথায় বলে কবি উল্লেখ করেছেন? অপশনগুলি হলো বীরসিংহ, বীরবল্লভ, বীরপুর। সঠিক উত্তর বীরসিংহ। সাগর তর্পণ কবিতায় কোন মহাপুরুষের বন্দনা করা হয়েছে? অপশনগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র শর্মা। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র শর্মা। চোখে দেখে অবিশ্বাসীর হয়েছে,
অপশানগুলি হলো বিশ্বাস, অবিশ্বাস, প্রত্যয়। সঠিক উত্তর প্রত্যয়। বাংলাদেশের দেশি মানুষ কাকে বলা হয়েছে? অপশানগুলি হলো বিদ্যাসাগরকে, রামমোহনকে, রাধাকান্ত দেবকে। সঠিক উত্তর বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর কোন প্রকার বিশেষ্য? অপশানগুলি হলো সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। সঠিক উত্তর সংজ্ঞাবাচক বিশেষ্য। মৃত্যু বিজয় নাম। অপশানগুলি হলো দয়ার সাগর বিদ্যাসাগর, অদ্বিতীয় বিদ্যাসাগর, মহৎ বিদ্যাসাগর। সঠিক উত্তর অদ্বিতীয় বিদ্যাসাগর। রাখবো তারে। অপশানগুলি হলো স্বদেশ প্রীতির নতুন ভিতের উপর, সবার উপরে, নতুন ঘরে। সঠিক উত্তর স্বদেশ প্রীতির নতুন ভিতের উপর। উঁচিয়ে মোড়া রাখবো তারে কোথায় রাখার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো মনের মন্দিরে, সোনার পীরে, উচ্চে সবাকার। সঠিক উত্তর উচ্চে সবাকার। ড্যাশ রাখবো তারে থাকবো প্রতীক্ষায় কোথায় রাখার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো মানুষের মনে, মনের মন্দিরে, সোনার পীরে। সঠিক উত্তর সোনার পীরে। খুঁজবো তারে আনবো তারে কি খুঁজে আনার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো সৌম্যমূর্তি, দেশি চটি, স্মরণচিহ্ন। সঠিক উত্তর দেশি চটি। শিক্ষা দিতে অহংকৃতে। অপশানগুলি হলো শিষ্ট ব্যবহার, সুন্দর ব্যবহার, সুষ্ঠু ব্যবহার। সঠিক উত্তর শিষ্ট ব্যবহার। সেই যে চটি উচ্চে যাহা উঠত একা একবার, মানে একবার কেন? অপশানগুলি হলো ছাত্রদের শিক্ষা দিতে, অহংকারীকে শিক্ষা দিতে, ইংরেজকে শায়েস্তা করতে। সঠিক উত্তর অহংকারীকে শিক্ষা দিতে। সেই যে চটি উচ্চে যাহা উঠত একা একবার, এখানে কোন চটির কথা বলা হয়েছে? অপশানগুলি হলো কাঠের খড়ম, হাওয়াই চটি, ধুলায় ধূসর বাঁকা চটি। সঠিক উত্তর ধুলায় ধূসর বাঁকা চটি। তোমার মতন ধন্য হবে। অপশানগুলি হলো দয়ার অবতার, চিত্ত চমৎকার, চাই সে এমন বীর। সঠিক উত্তর চাই সে এমন বীর। রাত্রে স্বপন চিন্তা দিন। অপশানগুলি হলো মানুষের হিত, যজ্ঞ বিশ্বজিৎ, দেশের হিত। সঠিক উত্তর দেশের দশের হিত। রিক্ত হাতে করবে যে জন। অপশানগুলি হলো মানুষের হিত, যজ্ঞ বিশ্বজিৎ, দেশের দশের হিত। সঠিক উত্তর যজ্ঞ বিশ্বজিৎ। যে জন ভুলিয়ে দেবে শোক কিসের মধ্য দিয়ে? অপশানগুলি হলো সৌম্যমূর্তির মধ্য দিয়ে, স্মরণচিহ্নের মধ্য দিয়ে, কীর্তিঘন মূর্তির মধ্য দিয়ে। সঠিক উত্তর স্মরণচিহ্নের মধ্য দিয়ে। তোমার অভাব পুরল না কোহায় কত বছর হলো? অপশানগুলি হলো 20 বছর, 30 বছর, 10 বছর। সঠিক উত্তর 20 বছর। নামলে একা মাথায় নিয়ে। অপশানগুলি হলো মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, মায়ের স্নেহ। সঠিক উত্তর মায়ের আশীর্বাদ। ড্যাশ জাগে প্রাণের পর কি জাগে? অপশানগুলি হলো গর্ব, কীর্তিঘন মূর্তি, সৌম্য মূর্তি। সঠিক উত্তর কীর্তিঘন মূর্তি। ব্যর্থ তুমি করলে বারংবার কি ব্যর্থ করার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো অদৃষ্টকে,
বন্ধুদের চক্রান্তকে, সমালোচকদের নিন্দাকে। সঠিক উত্তর অদৃষ্টকে। অভাজনে কি দিয়েছিলেন? অপশানগুলি হলো গৃহ, অন্নবিদ্যা, অন্নবস্ত্র। সঠিক উত্তর অন্নবিদ্যা। করলে পূরণ, কে কি পূরণ করেছিল? অপশানগুলি হলো বিদ্যাসাগর মায়ের ইচ্ছা পূরণ করেছিল, অনাথ নিঃস্ব বাচ্চাদের স্বাদ পূরণ করেছিল, বিদ্যাসাগর নারীদের ইচ্ছা পূরণ করেছিল। সঠিক উত্তর অনাথ নিঃস্ব বাচ্চাদের স্বাদ পূরণ করেছিল। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে। অপশানগুলি হলো বিশাল পারাবার, দয়ার অবতার, দয়ার সাগর। সঠিক উত্তর বিশাল পারাবার। নিঃস্ব হয়ে বিশ্বে এলে। অপশানগুলি হলো দয়ার পারাবার, দয়ার অবতার, দয়ার সাগর। সঠিক উত্তর দয়ার অবতার। কল্পনা সে নয়, এখানে কার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো সাগরে যে ঝিনুক থাকে, সাগরে যে হাঙর থাকে, সাগরে যে অগ্নি থাকে। সঠিক উত্তর সাগরে যে অগ্নি থাকে। বীরসিংহের সিংহ শিশুকে আর কি নামে অভিহিত করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত? অপশানগুলি হলো মহামতি, দয়ার সাগর, মহাসাগর। সঠিক উত্তর দয়ার সাগর। যক্ষের নিবেদন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলি হলো ফুলের ফসল, রেণু ও বীণা, কুহু ও কেকা। সঠিক উত্তর কুহু ও কেকা। যক্ষের নিবেদন কবিতাটি কোন ছন্দে লিখিত? অপশানগুলি হলো মাত্রাবৃত্ত ছন্দে, অমিত্রাক্ষর ছন্দে, মন্দাক্রান্তা ছন্দে। সঠিক উত্তর মন্দাক্রান্তা ছন্দে। পিঙ্গলে বিহল ব্যথিত নভতলে কবি কাকে উদয় হতে বলেছেন? অপশানগুলি হলো সূর্য, যক্ষ, চন্দ্র। সঠিক উত্তর সূর্য। কবি কার প্রাণ জুড়াতে বলেছেন? অপশানগুলি হলো প্রকৃতির, যক্ষকান্তার, সমস্ত বৃক্ষের। সঠিক উত্তর যক্ষ কান্তার। নিষ্ঠুর যক্ষেশ নাহিক কৃপালেশ, যক্ষেশ কথার সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশানগুলি হলো যক্ষ যোগ এশ, যক্ষ যোগ ঈশ, যক্ষ যোগ স। সঠিক উত্তর যক্ষ যোগ ঈশ মানে দীর্ঘই তালবিস্ব। মেঘ কোন বংশের বলে উল্লেখ করা হয়েছে? অপশানগুলি হলো আবর্ত, সংবর্ত, পুষ্কর। সঠিক উত্তর পুষ্কর। পুষ্পের তৃষ্ণার করহে অবসান, হোক বিনিঃশেষ ক্লেশ। শূন্যস্থানে কি বসবে? অপশানগুলি হলো টগর, কেতকী, যুথি। সঠিক উত্তর যুথি। বর্ষামঙ্গল গান কারা গাইবে? অপশানগুলি হলো খঞ্জনা, নয়না, কোকিল, চাতক। সঠিক উত্তর খঞ্জনা, নয়না। গঙ্গা হৃদি বঙ্গভূমি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলি হলো অভ্র আবির, বেলা শেষের গান, বিদায় আরতি। সঠিক উত্তর অভ্র আবির। বঙ্গভূমির বুকের নারী বলে কাকে উল্লেখ করেছেন? অপশানগুলি হলো গঙ্গা নদী, দামোদর, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর ব্রহ্মপুত্র। কোন কোন কবি বঙ্গের গৌরব গাথা করেছেন নানান ভাষায়? অপশানগুলি হলো
ভার্জিল শ্রী কালিদাস, রবীন্দ্রনাথ কালিদাস, কালিদাস জয়দেব। সঠিক উত্তর ভার্জিল শ্রী কালিদাস। কলিযুগের অযোধ্যা বলা হয়। অপশানগুলি হলো উত্তরপ্রদেশ, জয়পুর, বঙ্গভূমি। সঠিক উত্তর বঙ্গভূমি। বঙ্গে নিবন্ত লক্ষ্মী প্রদীপকে কে জাগিয়ে রাখে? অপশানগুলি হলো চাঁদ সদাগর, রামচন্দ্র, লক্ষ্মপতি শ্রীমন্ত। সঠিক উত্তর লক্ষ্মপতি শ্রীমন্ত। ভৈরবে আর ড্যাশ জপছে মাভোর মন্ত্রে গো, শূন্যস্থানে হবে। অপশানগুলি হলো মেঘনা, ইছামতি, দামোদর। সঠিক উত্তর দামোদর। বঙ্গভূমির বন্দনা গান করে। অপশানগুলি হলো ভাট শালিক, ফিঙে কোকিল, দোয়েল টিয়া। সঠিক উত্তর ভাট শালিক। মনীষী মঙ্গল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলি হলো অভ্র আবির, তুলির লিখন, বিদায় আরতি। সঠিক উত্তর অভ্র আবির। মনীষী মঙ্গল কবিতাটি কোন বিজ্ঞানচার্যের সংবর্ধনা উপলক্ষে রচিত? অপশানগুলি হলো ডক্টর মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র ঘোষ, জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু। দরদি জগদীশচন্দ্র বসু দরদ দিয়ে কি বুঝেছেন? অপশানগুলি হলো বিজ্ঞানের মর্ম, তৃণলতার প্রাণ, দরিদ্রের দুঃখ। সঠিক উত্তর তৃণলতার প্রাণ। জগদীশচন্দ্র বসুর হুকুমে নৃত্য করে কে? অপশানগুলি হলো বনের যত পশু, সমস্ত পাখি, বনের তরু বনচারাল। সঠিক উত্তর বনের তরু বনচারাল। ড্যাশ বলে মনের কথা তোমার প্রতি বিশ্বাসে, শূন্যস্থানে কি বসবে? অপশানগুলি হলো বনের পরী, হিমশীতল জল, জরেরা। সঠিক উত্তর জরেরা। কোন গাছের সরমের কথা বিজ্ঞানী বুঝেছেন? অপশানগুলি হলো জাম গাছ, আম গাছ, লজ্জাপতি গাছ। সঠিক উত্তর লজ্জাপতি গাছ। অন্ধহারা আনন্দের করিলে পণ পরিষ্কার, পরের লাইন কি হবে? অপশানগুলি হলো সত্য পথযাত্রী ওগো তোমায় করি নমস্কার, অন্ধকারে নিত্য নব পন্থা করো আবিষ্কার, পশিয়া নৃপবালার ভালে ছোয়ালে একি হিমকাঠি। সঠিক উত্তর পশিয়া নৃপবালার ভালে ছোয়ালে একি হিমকাঠি।